সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। পরিধি কমছে ব্রিটিশ সেনাবহরের, বাড়ছে আধুনিক সমরাস্ত্র। উইঘুর মুসলিমদের নির্যাতনে চীনের উপর নিষেধাজ্ঞা। মিয়ানমারে এবার কারেন গোষ্ঠীর উপর দমনপীড়ন শুরু। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহিংসতা হ্রাসের পরিকল্পনায় তালেবান। ইয়েমেনে যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিল সৌদি আরব। মস্কোর সঙ্গে আলোচনার সুযোগ হাতছাড়া করেছে ওয়াশিংটন, বলছে রাশিয়া। এবং সবশেষে জানাবো টুইটার বন্ধের হুমকি রাশিয়ার। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পরিধি কমছে ব্রিটিশ সেনাবহরের, বাড়ছে আধুনিক সমরাস্ত্র। 2025 সালের মধ্যে কমানো হচ্ছে ব্রিটিশ সেনাবহরের পরিধি। উল্টো আধুনিক সমরাস্ত্র, ড্রোন ও রোবটের ব্যবহার বৃদ্ধি করা হবে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানানো হয়, বর্তমান সংখ্যা 76,500 থেকে কাটছাঁটের মাধ্যমে 4,000 সেনা সদস্যকে অব্যাহতি দেওয়া হবে। তাদের প্রায় সবারই চাকরির বয়সসীমা শেষ হবে সে সময়। প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস বলেন, আধুনিক রণাঙ্গনে সেনাবাহিনী এখন কেবলই একটি সংখ্যা, বরং যে দেশের যত বেশি রোবট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তারাই শক্তিশালী। এজন্য আগামী 4 বছরের সামরিক খাতে 24 বিলিয়ন ইউরোর তহবিল বাড়ানো হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, 2025 সালের মধ্যে সামরিক বাহিনীর 76,500 সদস্য থেকে কাটছাঁটের মাধ্যমে 72,500-এ নামিয়ে আনা হবে। বাহিনীতে প্রযুক্তি ও রোবটের ব্যবহার বাড়লে প্রয়োজন পড়বে কম সংখ্যক সেনার, বরং বিদ্যমান সদস্যদের আরও বেশি শক্তিশালী, কর্মক্ষম করার উপর জোর দিবে ব্রিটেন। কারণ বৈশ্বিক কর্মকাণ্ডে আমাদের সেনাবাহিনীকে আরও যুক্ত করতে চাই। কোনো রণাঙ্গনে তাদের প্রয়োজন পড়লে সেখানেও পাঠাতে প্রস্তুত ব্রিটেন। উইঘুর মুসলিমদের নির্যাতনে চীনের উপর নিষেধাজ্ঞা। যতই দিন যাচ্ছে উইঘুর মুসলিমদের নির্যাতনের অভিযোগে বিশ্বব্যাপী তুপ বাড়ছে চীনের উপর। যুক্তরাষ্ট্র, কানাডার পর এবার ইউরোপের বেশ কয়েকটি দেশ চীনের উপর জারি করেছে নিষেধাজ্ঞা, যা নিয়ে বিপাকে বেইজিং। এ অবস্থায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলছেন, মুসলিমদের নির্যাতন ও অধিকার হরণের সাজা চীনকে পেতেই হবে। জিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের উপর চীনের আগ্রাসন বছরের পর বছর ধরে চলে আসছে। সম্প্রতি যা আরও বেড়েছে হচ্ছে কৌশলগত নির্যাতন। জানা গেছে, বাবা মায়ের কাছ থেকে সন্তানদের জোর করে কেড়ে নিয়ে এতিমখানায় পাঠানোর বিষয়টি। তাছাড়া এলাকা ছাড়া করার উদ্দেশ্যে প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হচ্ছে অনেককে। রয়েছে ধর্ম পালনে বাধা, যা নিয়ে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে উদ্বেগ। পশ্চিমা দেশগুলোও জানিয়েছে নিন্দা। ওই অঞ্চলে প্রতিনিধি দল পাঠাতে চায় জাতিসংঘ। আর যুক্তরাষ্ট্র, কানাডার পর এবার ইউরোপীয় ইউনিয়নও নিয়েছে ব্যবস্থা। 3 দশকেরও বেশি সময় পর আবারও মুখোমুখি অবস্থানে ইইউ ও চীন। উইঘুর মুসলিমদের নিপীড়ন ইস্যুতে রীতিমতো পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা দিয়েছে দুই পক্ষ। সোমবার চীনের শীর্ষ নিরাপত্তা পরিচালক সহ 4 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করে ইউরোপের আরও কয়েকটি দেশ। ওই কর্মকর্তারা সরাসরি নির্যাতনের সঙ্গে জড়িত। নিষেধাজ্ঞার আওতায় ভ্রমণ ও সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়টি পড়বে বলে জানানো হয়। এ অবস্থায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, পরিস্থিতির উন্নতি না হলে চীনকে আরও কঠোর সাজার মুখোমুখি হতে হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, ব্রিটেনও তার মিত্রদের সঙ্গে একযোগে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা মানবাধিকার লঙ্ঘন মেনে নিতে পারি না। বেইজিংকে সংখ্যালঘু মুসলিমদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। চীনের প্রায় 1.5 কোটি উইঘুর মুসলমানের বসবাস। জিনজিয়াং প্রদেশের জনসংখ্যার 45% উইঘুর মুসলিম। এই প্রদেশটি তিব্বতের মতো সুশাসিত একটি অঞ্চল, কিন্তু সেটিকে চীন একটি উন্মুক্ত কারাগারে পরিণত করে রেখেছে। কিন্তু এইসব অভিযোগ অস্বীকার করে আসছে শি জিনপিং সরকার। এ খবর জানিয়েছে রয়টার্স। মিয়ানমারে এবার কারেন গোষ্ঠীর উপর দমনপীড়ন শুরু। মিয়ানমারে চলমান জান্তা বিরোধী বিক্ষোভের মধ্যেই রোহিঙ্গাদের পর এবার কারেন জাতিগোষ্ঠীর উপর দমনপীড়ন শুরু করেছে দেশটির সেনাবাহিনী। থাইল্যান্ড সীমান্ত মিয়ানমারের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় কারেন প্রদেশে পুড়িয়ে দেয়া হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। সেনাবাহিনীর দমনপীড়নের কারণে জঙ্গলে আশ্রয় নিয়েছেন ওইসব অঞ্চলের বাসিন্দারা।
গত 1 ফেব্রুয়ারি সেনাবাহিনীর অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকেই বিক্ষোভে উত্তাল মিয়ানমার। প্রতিদিনই নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হচ্ছেন সাধারণ মানুষ। অভ্যুত্থানে সোচ্চার আন্তর্জাতিক সম্প্রদায়। দেশটির সঙ্গে একের পর এক সম্পর্ক ও সহযোগিতা ছিন্ন করছে বিশ্বের বিভিন্ন দেশ। বিক্ষোভকারীদের উপর দমন-পীড়নের মধ্যেই ভয়ঙ্কর তথ্য প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপি। মিয়ানমারের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় কারেন প্রদেশের রোহিঙ্গাদের মতো জাতিগত নিধন শুরু করেছে সে দেশের সেনাবাহিনী। কারেন ইন্ডিপেন্ডেন্ট আর্মির বিরুদ্ধে যুদ্ধের নামে গত 1 ফেব্রুয়ারি থেকে 8,000-এর বেশি ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। দমন-পীড়নের কারণে বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ, যাদের ঠাঁই হয়েছে গভীর জঙ্গলে। ফ্রি বার্মা রেঞ্জার্সের পরিচালক ডেভিল ইমবেক্স বলেন, বার্মা সেনাদের নৃশংসতা বন্ধ করতে হবে। প্রথম, অঞ্চলটিতে নিরাপত্তা এবং বেঁচে থাকার নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয়, সেখানে খাবার পৌঁছে দিতে হবে। জান্তা সরকারের কারণে কারেন জাতিগোষ্ঠী বাড়িঘরে ফিরতে পারছে না। 1948 সালে ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে স্বাধীনতার দাবিতে সশস্ত্র আন্দোলন করে আসছে বিভিন্ন জাতিগোষ্ঠী। দেশটির উত্তর পূর্ব ও উত্তর পশ্চিমে ছোট বড় কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এখনও সক্রিয় রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহিংসতা হ্রাসের পরিকল্পনায় তালেবান। আফগানিস্তানের সশস্ত্র সংগঠন তালেবান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে 3 মাসের সহিংসতা হ্রাস পরিকল্পনা উপস্থাপন করেছে। তবে সহিংসতা হ্রাস মানে যুদ্ধবিরতি নয় বলে স্পষ্ট করেছে তালেবান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বর্তমানে অঘোষিত সফরে আফগানিস্তানে অবস্থান করছেন। তার আফগানিস্তানে অবস্থান করার মধ্যে তালেবানের কাছ থেকে এমন খবর এলো। তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাইম আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম তুলু নিউজকে জানিয়েছেন, গত ডিসেম্বরে তারা এই পরিকল্পনা করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে কোনো চুক্তি হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির কাছে পাঠানো চিঠিতে এই পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন। সোমবার 22 মার্চ তালেবানের এই মুখপাত্র বলেন, আমরা গত ডিসেম্বরে পরিকল্পনার খসড়া করেছিলাম, যেখানে সকল ধরনের অভিযান হ্রাস করার বিষয় ছিল, কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। এ প্রসঙ্গে ইউনিভার্সিটি লেকচারার ফাইজুল্লাহ জালদান বলেন, সকল শর্ত আগামী 90 দিনে প্রয়োগ করা হবে। এর মধ্যে সহিংসতা হ্রাস থাকবে এবং জেলাসমূহে বড় ধরনের আক্রমণ বন্ধ থাকবে। আফগানিস্তানে অবস্থান করা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, আফগানিস্তানে ব্যাপক সহিংসতা অব্যাহত রয়েছে। আমরা দেখতে চাই সহিংসতা বন্ধ হয়েছে। সহিংসতা কমলে কূটনৈতিক প্রচেষ্টা ফলপ্রসূ হবে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আফগানিস্তান থেকে মে মাসে সৈন্য প্রত্যাহার করা কঠিন হবে। তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবান নেতাদের সঙ্গে করা চুক্তি সম্প্রসারিত হলেও খুব বেশি দীর্ঘ হবে না বলেও মন্তব্য করেন তিনি। 2020 সালের 29 ফেব্রুয়ারি আফগানিস্তানের 2 দশকের যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে এক শান্তি চুক্তি করে। চুক্তি অনুসারে চলতি বছরের মে মাসের মধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অবস্থান করা সব বিদেশি সৈন্য প্রত্যাহার করবে। অন্যদিকে তালেবান আফগানিস্তানের মাটি যুক্তরাষ্ট্রে হামলার জন্য ব্যবহৃত হতে দেবে না এবং সহিংসতা কমিয়ে আনবে, কিন্তু তালেবান চুক্তি অনুসারে এখনও সহিংসতা কমিয়ে আনেনি। ইয়েমেনে যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিল সৌদি আরব। ইয়েমেনের দীর্ঘ 6 বছর ধরে চলমান সংঘাতের অবসান ঘটাতে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীকে যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমঝোতা চুক্তিসহ নতুন একটি প্রস্তাব দিয়েছে সৌদি আরব। সোমবার 22 মার্চ এক ঘোষণায় এ প্রস্তাব দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। তিনি বলেন, যদি হুতি বিদ্রোহীরা উদ্যোগের শর্তগুলো মানতে সম্মত হয়, তাহলে সৌদি আরবও জাতিসংঘ পর্যবেক্ষণাধীন দেশটিতে যুদ্ধবিরতি মেনে চলবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে তীব্রভাবে বিমান হামলা চালাচ্ছে। তারা রাজধানী সানা ও লোহিত সাগরের উপকূলে একটি শস্য বন্দর সহ আরও কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এর মাঝেই এমন ঘোষণা আসলো। গত কয়েক মাস ধরে হুতি বিদ্রোহীরাও সৌদি আরবের উপর হামলা চালাচ্ছে। প্রায় প্রতিদিনই বিমানবন্দর, সামরিক ঘাঁটি এবং প্রধান তেল ক্ষেত্রগুলো টার্গেট করে বিস্ফোরক বোঝাই ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে এসব হামলা চালায় ইরান সমর্থিত এই গোষ্ঠীটি।
সৌদি আরবের এই উদ্যোগটি ইয়েমেনে যুদ্ধরত দলগুলোর মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সর্বশেষ প্রয়াস। সম্প্রতি শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, কিন্তু তাতে কোনো সাড়া দেয়নি হুতি বিদ্রোহীরা। হুতির মালিকাধীন বার্তা সংস্থা আল মাসিরাহর সঙ্গে কথা বলার সময় গোষ্ঠীর এক কর্মকর্তা এই উদ্যোগটিকে গুরুতর বা নতুন নয় বলে প্রত্যাখ্যান করেন। 2015 সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে যুদ্ধ লেগে আছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা, আর রাজধানী সানা ও অন্যতম প্রধান শহর হুদেইদা সহ উত্তর ইয়েমেন দখল করে আছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করার পরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন ইয়েমেন সৌদি আরবের আক্রমণাত্মক অভিযানের পক্ষে নিজেদের সমর্থন প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, অর্থাৎ তারা সৌদিকে আর সমর্থন দেবে না। মস্কোর সঙ্গে আলোচনার সুযোগ হাতছাড়া করেছে ওয়াশিংটন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মার্কিন সমকক্ষ জো বাইডেনের সঙ্গে আলোচনায় বসার যে প্রস্তাব দিয়েছিলেন, ওয়াশিংটন তা গ্রহণ করেনি। এর ফলে মার্কিন সরকার এ ধরনের আলোচনার সুযোগ হাতছাড়া করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার প্রকাশিত ওই বিবৃতিতে আরও জানিয়েছে, পুতিন ওয়েনবিনার আকারে বাইডেনের সঙ্গে আলোচনার জন্য 19 থেকে 22 মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি কৌশলগত স্থিতিশীলতা নিয়ে বাইডেনের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু দুঃখজনকভাবে সেই সময়সীমা অতিক্রান্ত হয়েছে। বিবৃতিতে বলা হয়, আমেরিকা ও রাশিয়ার সম্পর্কে ওয়াশিংটনের কারণে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তা দূর করার আরেকটি সুযোগ হাতছাড়া হয়ে গেল। জো বাইডেন গত বুধবার এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি বলে আখ্যায়িত করেন। তিনি 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়াকে অভিযুক্ত করে বলেন, পুতিনকে এই জন্য মূল্য দিতে হবে। কিন্তু পুতিন বাইডেনের ওই কড়া বক্তব্যের নমনীয় প্রতিক্রিয়া জানান এবং তিনি মার্কিন প্রেসিডেন্টকে আলোচনায় বসার আহ্বান জানান। তিনি বলেন, বাইডেনের সঙ্গে তিনি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত আলোচনায় অংশ নিতে চান। কিন্তু হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি রুশ প্রেসিডেন্টের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, প্রেসিডেন্ট বাইডেন এখন অন্যান্য জরুরি কাজে ব্যস্ত আছেন বলে আপাতত এ ধরনের আলোচনায় বসা সম্ভব নয়। টুইটার বন্ধের হুমকি রাশিয়ার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনাকারী অ্যালেক্সেই নাভালনি এর কারাবাসের বিরুদ্ধে দেশব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভ সংশ্লিষ্ট নির্ধারিত কিছু কন্টেন্ট না সরালে আগামী মাসে দেশব্যাপী টুইটার ব্লক করে দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়ার কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে রয়টার্স ও এঙ্গেজমেন্ট জানিয়েছে, রাশিয়ার যোগাযোগ, তথ্য প্রযুক্তি এবং মিডিয়া তদারকি কমিটির উপপ্রধান ভাদিম সাববুটিন আগামী 1 মাসের মধ্যে টুইটার বন্ধের এই হুমকি দিয়েছেন। সাববুটিন বলেন, টুইটার আমাদের আবেদনের যেমনটা উচিত ছিল তেমনটা সাড়া দেয়নি এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে আদালতের অনুমতি ছাড়াই আগামী 1 মাসের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটটিকে ব্লক করে দেয়া হবে। এর আগে গত 9 মার্চ রুশ কর্তৃপক্ষ টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে কিছু পোস্ট মুছে ফেলতে আহ্বান জানায়। ওই পোস্টগুলোতে প্রেসিডেন্ট পুতিনের কঠোর সমালোচনাকারী অ্যালেক্সি নাভালনির কারাবাসের বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভে শিশুদের অবৈধভাবে অংশগ্রহণের আহ্বান করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়। পরদিন 10 মার্চ নিষিদ্ধ কন্টেন্ট সরাতে ব্যর্থ হওয়ায় টুইটারের সমালোচনা করে রুশ কর্তৃপক্ষ। তবে তখন বিক্ষোভের কথা উল্লেখ না করে বরং তারা বিষয়টিকে শিশু পর্নোগ্রাফি, মাদক ব্যবহার এবং শিশুদের আত্মহত্যায় প্ররোচনামূলক ভিডিওর কথা বলে। অবশ্য তখন টুইটার বন্ধের কথাও জানানো হয়েছিল, তবে কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।